একজন পুলিশের ছেলে যে পরিণত হয়েছিল ভারতের সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীতে। একটা নাম দাউদ ইব্রাহিম। কিন্তু প্রশ্ন হলো, একজন সৎ পুলিশের সন্তান কিভাবে হয়ে উঠল এমন এক মানুষ যাকে ধরতে পারেনি ভারতের কোনো সরকার, কোনো পুলিশ, কোনো আদালত? সেই উত্তর আছে এই ভিডিওতে, আর শেষ পর্যন্ত দেখলে যা জানবেন তা আপনাকে সত্যিই চমকে দেবে। 1970-এর দশকে মুম্বাই ছিল স্বপ্নের শহর। চারদিকে চলচ্চিত্রের ঝলমলে আলো, বন্দরে জাহাজের ভেপু আর গলিতে গলিতে মানুষের ভিড়। এই শহরেই বম্বে পুলিশের হেড কনস্টেবল ইব্রাহিম কাসকার তার পরিবার নিয়ে ডোংরির একটি ছোট্ট বাড়িতে থাকতেন। ইব্রাহিম কাসকার ছিলেন লোহার মতো সৎ একজন মানুষ। সারা জীবন খাঁকি পোশাক পরেছেন, কিন্তু কখনো সেই পোশাকে ঘুষের একটি দাগও পড়তে দেননি। পাড়ার মানুষ তাকে সম্মান করত। সবাই জানত ইব্রাহিম কাসকার মানে সততার এক জীবন্ত উদাহরণ। কিন্তু নিয়তির খেলা বড় অদ্ভুত। সেই সৎ পুলিশের ঘরেই বড় হচ্ছিল এক অন্ধকার, তার ছেলে দাউদ। দাউদ ছোটবেলা থেকেই আলাবা ছিল। সে স্কুলে যেত ঠিকই, কিন্তু পড়াশোনায় তার মন ছিল না। শিক্ষকরা বলতেন, ছেলেটার মাথা ভালো, কিন্তু বইয়ে মন নেই, কারণ তার মন ছিল অন্য জায়গায়। ডোংরির সরু গলিতে হাঁটতে হাঁটতে তার চোখ থেমে যেত সেই সব মানুষের দিকে, হাতে ঝকঝকে বিদেশি ঘড়ি, পায়ে দামি ব্র্যান্ডের জুতো, পাশে দাঁড়িয়ে থাকা আমদানি করা গাড়ি, আর এক ইশারায় থেমে যেত পুরো বাজার। সেই ছোটবেলাতেই দাউদ বুঝে গিয়েছিল, ক্ষমতা মানে বাবার খাকি পোশাক নয়, বাবার সততা নয়, ক্ষমতা মানে ভয়। আর সেই ভয় তৈরি করতে হলে তাকে যেতে হবে অন্ধকারের পথে। বয়স যখন 15-16, দাউদ ডোংরির গলিতে ছোট ছোট দল গঠন করতে শুরু করল। রাহাজানি, দোকানদারদের কাছ থেকে জোর করে টাকা তোলা, ছোটখাটো মারামারি, এইভাবেই তার শুরু। তার সঙ্গে ছিল পাড়ার কয়েকজন বেকার ছেলে, যারা দাউদের সাহস দেখে মুগ্ধ হয়ে যেত। সেই সময় মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ড চালাতো 3টি বড় নাম: হাজি মাস্তান, ইউসুফ পাটেল আর করিম লালা। 20 বছর বয়সে দাউদ সিদ্ধান্ত নিল সে করিম লালার দলে যোগ দেবে। করিম লালার দলে ঢোকার পর দাউদ পেল তার প্রথম বড় কাজ: চোরাচালান করা সোনা, দামি ঘড়ি এবং অস্ত্র পুলিশের চোখ এড়িয়ে নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়া। কাজটা ছিল বিপজ্জনক, কিন্তু দাউদ সেটা করত নিখুঁতভাবে। তার বুদ্ধি, তার সাহস আর তার ঠান্ডা মাথা দেখে দলের বড়রাও অবাক হয়ে যেত। কিন্তু দাউদ কখনো সাধারণ একজন গুর্গা ছিল না। সে ছিল সাপের মতো, চুপচাপ কুণ্ডলি পাকিয়ে বসে থাকত, শুধু সঠিক সময়ের অপেক্ষায়। আর সেই সময়টা এলো এক অপ্রত্যাশিত ঘটনায়। একদিন একজন কাস্টমস অফিসার সাহস করে করিম লালার একটি সোনার বড় চালান আটক করে দেয়। এতে করিম লালার ভাগ্নে আলমজেব রেগে ফুঁসে ওঠে। সে সময় নষ্ট না করে সেই কাস্টমস অফিসারকে অপহরণ করে মুম্বাইয়ের একটি গোপন বেসমেন্টে নিয়ে যায়। অফিসারের মাথায় বন্দুক ঠেকিয়ে সে বলে, পাঠানের মাল আটকানোর সাহস কোথায় পেলি? জান বাঁচাতে চাইলে 2 লাখ টাকার ব্যবস্থা কর। সেই সময় 2 লাখ টাকা ছিল বিশাল অঙ্ক, আর ফিরৌতির টাকা নিরাপদে নিয়ে আসার দায়িত্ব দেওয়া হলো দাউদকে। টাকা এলো, মোটা মোটা বান্ডিল। দাউদের হাতে এলো সেই টাকার স্তূপ, আর তখনই তার ভেতরের অন্ধকার জেগে উঠল। সে চুপচাপ টাকার একটা বড় অংশ নিজের কাছে সরিয়ে ফেলল, আর বাকিটা নিয়ে গেল আলমজেবের কাছে। আলমজেব জিজ্ঞেস করল, বাকি টাকা কোথায়? দাউদ শান্ত গলায় বলল, ভাই, ওরা এর বেশি দিতে পারেনি, পুলিশের চাপ ছিল। কিন্তু করিম লালার খবরি নেটওয়ার্ক ছিল অত্যন্ত শক্তিশালী। কিছুদিনের মধ্যেই সত্য বেরিয়ে এলো। পুরো টাকাই দেওয়া হয়েছিল, আর সেই টাকা আত্মসাৎ করেছিল দাউদ। সত্যটা প্রকাশ পেতেই দাউদকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হলো করিম লালার দরবারে। সামনে বসেছিল ডজন খানেক খুনি গ্যাংস্টার। কোনো প্রশ্ন, কোনো ব্যাখ্যা, কিছুই নয়। শুরু হলো নির্মম মারধর। লাথি, ঘুষি, লাঠির আঘাতে একের পর এক ভেঙে পড়ছিল দাউদের শরীর। শেষ পর্যন্ত সে মেঝেতে লুটিয়ে পড়ল। নিজের পায়ে দাঁড়ানোর শক্তিটুকুও ছিল না। তারপর তাকে দরজার থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো বাইরে। সেই রাতেই রাস্তায় পড়ে থাকা অবস্থায় দাউদ একটা সিদ্ধান্ত নিল, সে আর কারো হয়ে কাজ করবে না, সে নিজেই বস হবে। সেখান থেকেই জন্ম নিল ডি কোম্পানি। দাউদ তার ভাইদের একত্র করল, সাবির, ইকবাল, আনিস আর নুরা। এরপর শুরু হলো সংগঠন গড়ার কাজ। সে নিজে রাস্তায় ঘুরে ঘুরে লোক বাছাই করত। যার চোখে সাহস, মাথায় বুদ্ধি আর মনে কোনো ভয় নেই, তাকেই সে দলে নিত। খুব অল্প সময়ের মধ্যেই ডি কোম্পানি একটা সংগঠিত অপরাধ চক্রে পরিণত হলো।
কেউ তথ্য জোগাড় করে, কেউ অস্ত্র সরবরাহ করে, কেউ টাকা সংগ্রহ করে, প্রত্যেকের আলাদা দায়িত্ব। মুম্বাইয়ের রাস্তায় তখন প্রতিদিন রক্ত ঝরছিল। ডি কোম্পানি আর পাঠান গ্যাংয়ের মধ্যে শত্রুতা ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছিল। কিন্তু সব কিছু বদলে দিল একটা রাত। 1991 দাদরের একটি পেট্রোল পাম্পে বসেছিল দাউদের বড় ভাই সাবির। হঠাৎ কয়েকটি গাড়ি এসে থামল। পাঠান গ্যাংয়ের শুটাররা নেমে এলো। তাদের মধ্যে ছিল ভয়ঙ্কর গ্যাংস্টার মান্না সুরভে। এরপরই শুরু হলো গুলির বৃষ্টি। সাবিরের বুক ঝাঁঝরা হয়ে গেল, চারদিকে কাঁচ ভেঙে ছড়িয়ে পড়ল, আর কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো জায়গাটা রক্তে ভেসে গেল। সেই রাতেই দাউদের উপরও হামলা হয়েছিল তার বাড়ির কাছে, কিন্তু অল্পের জন্য সে বেঁচে যায়। দাউদ হাসপাতালে ছুটে গেল। যখন সে সাবিরের রক্তমাখা নিথর দেহটা দেখল, তখন তার ভেতরের শেষ মানবিকতাটুকুও যেন শেষ হয়ে গেল। সেই মুহূর্তেই সে শপথ নিল, আজ থেকে মুম্বাইয়ের রাস্তায় পাঠান গ্যাংয়ের একজনও বাঁচবে না। তাদের ঘরে ঢুকে মারব। এটাই আমার কথা, সাবির ভাই। এই ঘটনার পর দাউদ আর আগের মতো রইল না। সে হয়ে উঠল সম্পূর্ণ ঠান্ডা মাথার নির্মম একজন অপরাধী। আলমজেব বুঝে গিয়েছিল এই দাউদকে আর থামানো যাবে না, তাই সে রাতারাতি মুম্বাই ছেড়ে পালিয়ে গেল গুজরাটে। কিন্তু দাউদ থামেনি, সে গুজরাটেও পৌঁছে গেল। সেখানে সে হাত মেলালো স্থানীয় চোরাচালানকারী লাল্লু যোগীর সঙ্গে। পরিকল্পনা ছিল আলমজেবকে তার নিজের জায়গাতেই শেষ করে দেওয়া। দাউদ কৌশলে পুলিশের কাছে মিথ্যা তথ্য দিয়ে আলমজেবের নামে মামলা করিয়ে দিল। প্ল্যান ছিল পরিষ্কার, পুলিশ ধরবে, জেলে যাবে, আর জেলের ভিতরেই দাউদের লোক তাকে শেষ করে দেবে। কিন্তু এবার খেলা উল্টো হয়ে গেল। 1993 গুজরাট পুলিশ একটি গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতে নাতে ধরে ফেলল দাউদকেই, সঙ্গে লাল্লু যোগী। বেআইনি অস্ত্রসহ তাকে গ্রেফতার করে জেলে পাঠানো হলো। এই সুযোগে আলমজেব দাউদের দলের ওপর একের পর এক হামলা চালাতে শুরু করল। দাউদের দুই বিশ্বস্ত লোককে রাস্তায় গুলি করে হত্যা করা হলো। জেলের ভিতরে বসে দাউদ বুঝল গুজরাটে বসে প্রতিশোধ নেওয়া সম্ভব নয়। জামিন পেয়ে সে আবার ফিরে এলো মুম্বাই। আর এবার সে এমন একটা পরিকল্পনা করবে যা পুরো দেশকে নাড়িয়ে দেবে। 6 সেপ্টেম্বর 1993 মুম্বাই সেশন কোর্ট। আলমজেবের ভাই আমিরজাদা একটি মামলায় হাজিরা দিতে এসেছে। কোর্টরুম ভরা, চারদিকে কড়া পুলিশ পাহারা। বিচারক তার আসনে, আর আমিরজাদা দাঁড়িয়ে আছে কাঠগড়ায়। এই পরিস্থিতিতে দাউদ বেছে নিল একজন অল্প বয়সী ছেলেকে, ডেভিড পরদেশি। দেখতে একেবারে নিরীহ, কলেজ পড়ুয়ার মতো। পুলিশের কাছে কোনো রেকর্ড নেই। সে ভিড়ের মধ্যে দিয়ে ধীরে ধীরে এগিয়ে গেল, না কোনো ভয়, না কোনো তাড়া। কাঠগড়ার সামনে গিয়ে সে বলল, আমিরজাদা, দাউদ ভাই তোমাকে শেষ সালাম পাঠিয়েছে। পরের মুহূর্তেই গুলির শব্দ। ভরা আদালতের ভিতর বিচারকের সামনে আমিরজাদার বুকে একের পর এক গুলি। চারদিকে চিৎকার, দৌড়াদৌড়ি, বিশৃঙ্খলা, আর সেখানেই শেষ হয়ে গেল আমিরজাদা। পুলিশ ডেভিডকে ধরে ফেলল, কিন্তু দাউদ যে বার্তা দিতে চেয়েছিল তা পৌঁছে গেল সারা দেশে। কেউ নিরাপদ নয়, আদালতও নয়। এরপর দাউদের বিরুদ্ধে একের পর এক মামলা হলো। একটি পুরনো ডাকাতির মামলায় 4 বছরের সাজাও হয়েছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে দাউদ বাইরে ঘুরে বেড়াচ্ছিল নিশ্চিন্তে। 1984-তে তার জামিনের শুনানিতে সরকারি উকিল আদালতে দাঁড়িয়ে বলেছিলেন, এই লোক কোনো সাধারণ আসামি নয়। জামিনে থেকে সে একাধিক গুরুতর অপরাধ করেছে, এর জায়গা শুধু কারাগারে। তবুও দাউদ জামিন পেয়ে গেল, কারণ ততদিনে সে শিখে গিয়েছে এই দেশে আইন নয়, টাকাই আসল শক্তি। সে বড় বড় ব্যবসায়ী, বিল্ডার আর চলচ্চিত্র প্রযোজকদের কাছ থেকে জোর করে টাকা তুলতে শুরু করল। সেই টাকা ঢালল রিয়েল এস্টেট আর বলিউডে। মুম্বাই পুলিশের কিছু অফিসার তখনও চেষ্টা করছিল তাকে ধরার, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। 1985-র শেষে সুপ্রিম কোর্ট থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হলো, কিন্তু পুলিশ যখন তা কার্যকর করতে গেল, দাউদ তখন আর ভারতে নেই। সে পালিয়ে গেছে দুবাইয়ে পৌঁছানোর পর অনেকেই ভেবেছিল এবার হয়তো দাউদের গল্প শেষ, কিন্তু যা ঘটল তা কেউ কল্পনা করেনি। দাউদ ইব্রাহিম দুবাইয়ে বসে সে তার পুরো নেটওয়ার্ককে নতুনভাবে সাজালো, একটা আন্তর্জাতিক কোম্পানির মতো। 5000-এরও বেশি লোক, ভারতের প্রতিটি বড় শহরে এজেন্ট, তথ্যদাতা, হিটম্যান, সবকিছু যেন এক অদৃশ্য সুতোয় বাঁধা। বড় বড় ব্যবসায়ী, রাজনীতিবিদ, এমনকি বলিউডের অনেক পরিচিত মুখও তার সঙ্গে যোগাযোগ রাখত।
কিন্তু এই সময়টি মুম্বাইয়ের ভেতরে একটা সমস্যা তৈরি হচ্ছিল। দাউদের হয়ে মুম্বাই অপারেশন সামাল দিচ্ছিল রামা নায়েক। ধীরে ধীরে সে নিজেকেই আসল বস ভাবতে শুরু করল। দাউদ দূর থেকে সব দেখছিল, আর এক সময় সে একটা ঠান্ডা নিখুঁত চাল চালল। রামা নায়েকের সবচেয়ে বিশ্বস্ত লোক বাবু রেশমকে কৌশলে পুলিশ লকআপে আটক করানো হলো। তারপর নিজের লোক দিয়ে লকআপের ভিতরেই তাকে নির্মমভাবে হত্যা করানো হলো। এরপর দুবাই থেকে ফোন করে দাউদ রামাকে বলল, মহেশ ধলকিয়া পুলিশের সঙ্গে মিলে বাবুকে মেরেছে, তাকে ছাড়বে না। রামা রাগে অন্ধ হয়ে সেই রাতেই মহেশ ধলকিয়াকে হত্যা করল। কিন্তু কিছুদিন পর সত্য বেরিয়ে এলো, মহেশ নির্দোষ ছিল, পুরো পরিকল্পনাটা করেছিল দাউদ নিজেই। এই সত্য জানার পর রামা বিদ্রোহ করল। সে দাউদের ব্যবসায়ীদের ওপর হামলা চালাতে শুরু করল এবং প্রকাশ্যে ঘোষণা করল, দুবাইয়ে বসে থাকা ওই পলাতক আর মুম্বাইয়ের বস নয়, এখন বস আমি। কিন্তু শেষ পর্যন্ত রামা দাউদের সঙ্গে টিকতে পারল না। তার মৃত্যুর পর তার গ্যাংয়ের নেতৃত্ব নেয় অরুণ গাউলি। গাউলি জানত তার গুরুকে দাউদের ষড়যন্ত্রেই মারা হয়েছে, আর সেখান থেকেই শুরু হলো নতুন এক রক্তক্ষয়ী যুদ্ধ, ডি কোম্পানি বনাম গাউলি গ্যাং। মুম্বাইয়ের দোগড়ি চালে গাউলি তার এলাকা শক্ত ঘাঁটিতে পরিণত করল। সাউন্ড প্রুফ শুটিং রেঞ্জ, আধুনিক অস্ত্রের প্রশিক্ষণ, দুই পক্ষের সংঘর্ষে প্রতিদিন লাশ পড়তে লাগল। 1992 সালে গাউলির শুটার শৈলেশ হালধানকার দাউদের শ্যালক ইসমাইল পার্কারকে হত্যা করে। এই ঘটনার পর দুবাই থেকে দাউদের নির্দেশ আসে, হালধানকারকে যেখানেই পাওয়া যাবে সেখানেই শেষ করতে হবে। তখন হালধানকার ভর্তি ছিল মুম্বাইয়ের জে হাসপাতালে, চারদিকে কড়া পুলিশ পাহারা। তবুও দাউদের শুটাররা AK-47 নিয়ে সরাসরি হাসপাতালের ভেতরে ঢুকে পড়ে। শুরু হয় অন্ধ গুলিবর্ষণ। রোগীরা বিছানার নিচে লুকিয়ে পড়ে, ডাক্তাররা মেঝেতে শুয়ে যায়, আর সেই বিশৃঙ্খলার মাঝেই শেষ হয়ে যায় হালধানকার। এমনকি দুজন পুলিশ হাবিলদারও সেই গুলিতে নিহত হয়। একটা হাসপাতাল, রোগীদের মাঝখানে, পুলিশের সামনে। দাউদ আবারও প্রমাণ করে দিল, তাকে থামানো সহজ নয়। এরপর এলো সেই ঘটনা যা পুরো ভারতকে কাঁপিয়ে দেয়। 1992 সালে বাবরি মসজিদ ভেঙে ফেলার পর দেশ জুড়ে দাঙ্গা ছড়িয়ে পড়ে। এই সুযোগ নেয় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI। তারা দুবাইয়ে দাউদের সঙ্গে যোগাযোগ করে। প্রস্তাব ছিল স্পষ্ট, সুরক্ষা, আশ্রয় এবং তার ব্যবসার নিরাপত্তা দেওয়া হবে। বিনিময়ে তার নেটওয়ার্ক ব্যবহার করে ভারতে অস্ত্র ও বিস্ফোরক পাঠাতে হবে। দাউদ রাজি হয়ে যায়, নিজের দেশকেই বিশ্বাসঘাতকতা করে। গুজরাট ও মহারাষ্ট্রের উপকূল দিয়ে একের পর এক চালানে ঢুকতে থাকে অস্ত্র ও RDX। এই পুরো অপারেশনের দায়িত্ব দেওয়া হয় তার সবচেয়ে বিশ্বস্ত সহযোগী টাইগার মেমনকে। 12 মার্চ 1993, ভারতের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর দিনগুলির মধ্যে একটি। সকাল থেকে দুপুর পর্যন্ত মুম্বাই শহরের বিভিন্ন জায়গায় একের পর এক বিস্ফোরণ। বম্বে স্টক এক্সচেঞ্জ, এয়ার ইন্ডিয়া বিল্ডিং, জাভেরি বাজার, চারদিকে শুধু ধোঁয়া, আগুন, চিৎকার আর মৃত্যু। 250-রও বেশি নিরীহ মানুষ প্রাণ হারায়, হাজার হাজার মানুষ আহত হয়, অনেকে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যায়। আজও সে করাচির বিলাসবহুল এলাকায় বসে আছে, কঠোর নিরাপত্তায়। ভারত বহুবার তাকে ফেরত চেয়েছে, কিন্তু সে এখনও অধরা। একজন সৎ পুলিশের ছেলে, যে হয়ে উঠল বিশ্বের অন্যতম ভয়ঙ্কর অপরাধী। শেষ প্রশ্নটা থেকেই যায়, সে কি কোনোদিন বিচার পাবে? নিচে কমেন্টে জানাও তোমার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক করো। এমন সত্যি ঘটনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।